24শে নভেম্বর 1971 মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে তখন স্বাভাবিকভাবেই উড়ছিল একটি যাত্রীবাহী বিমান। ভিতরের যাত্রীরা কেউ গল্প করছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু তাদের কয়েক সিট দূরেই বসেছিল এমন একজন মানুষ, যে কয়েক মিনিট পর বিমান ছিনতাই করবে, আর তারপরে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত অমীমাংসিত রহস্যগুলোর একটির জন্ম দেবে। সে চেয়েছিল $2 লক্ষ। সে পেয়েছিল, কিন্তু টাকাটা নিয়ে সে পালায়নি। সে অপেক্ষা করছিল অন্ধকার নামার, তারপর প্রায় 10,000 ফুট উপরে উঠতে থাকা বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়েছিল। নিচে ছিল ঘন জঙ্গল, প্রচণ্ড ঠান্ডা, ঝড়ো বাতাস আর চারদিকে অন্ধকার। সেই লাফের পর কেউ আর তাকে জীবিত দেখেনি, অথবা তার মৃতদেহটাও দেখেনি। কেউ তার দেহ খুঁজে পায়নি। এফবিআই হাজার হাজার ঘন্টা তদন্ত করেছে, শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, বছরের পর বছর ধরে নতুন সূত্র এসেছে, তবু আজও একটি প্রশ্নের উত্তর নেই। ডিবি কুপার কি সত্যিই পালিয়ে গিয়েছিল, নাকি আমরা যে গল্প জানি তার চেয়ে বড় কোনো রহস্য এই কেসের অন্ধকারে আড়ালে লুকিয়ে আছে? আপনারা দেখছেন নুরুদ্দিন ইনসাইটস। আজ আমরা খুলছি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ফাইলগুলোর একটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। 20 নভেম্বর 1971 দুপুর গড়িয়ে বিকেল। পোর্টল্যান্ডের বিমানবন্দরে এক মধ্যবয়স্ক ভদ্রলোক খুব স্বাভাবিকভাবে একটি টিকিট কিনলেন, গন্তব্য সিয়াটল। তার নাম লেখা ছিল ড্যান কুপার। কালো স্যুট, সাদা শার্ট, কালো টাই, চোখে কালো সানগ্লাস, হাতে শুধু একটি কালো ব্রিফকেস। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্বাভাবিক আচরণ নেই, যেন প্রতিদিনের মতোই একটি সাধারণ ভ্রমণে বের হয়েছেন। তিনি গিয়ে বসলেন 18C নম্বর সিটে। বিমান উড়ে গেল, সবকিছুই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পর তিনি পাশে দিয়ে যাওয়া বিমানবালাকে শান্তভাবে ডাকলেন। তার হাতে ভাঁজ করা একটি ছোট কাগজ তুলে দিলেন। বিমানবালা হয়তো ভেবেছিলেন কোনো ফোন নম্বর, সাধারণত যা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তিনি কাগজটি ব্যাগে রেখে চলে যেতে লাগলেন। ঠিক তখনই লোকটি ধীরে বলল, ম্যাডাম, কাগজটা এখনই পড়ুন। বিমানবালা কাগজটি খুললেন। মাত্র একটি লাইন, আমার ব্রিফকেসে একটি বোমা আছে, আমার পাশে বসুন। এক মুহূর্তেই তার চেহারার রং বদলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির মুখে তখনও কোনো রাগ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, বরং তার ঠোঁটে ছিল হালকা এক রহস্যময় হাসি। কিন্তু সেই ব্রিফকেসের ভিতরে আসলেই কি বোমা ছিল? বিমানবালা ধীরে ধীরে পাশের সিটে বসলেন। লোকটি কোনো কথা না বলে আস্তে করে ব্রিফকেসের ঢাকনাটা কয়েক ইঞ্চি খুলে দিল। ভিতরে লাল রঙের কয়েকটি সিলিন্ডারের মতো বস্তু, অসংখ্য তার আর একটি ব্যাটারির মতো ডিভাইস। বিমানবালার আর বুঝতে বাকি রইল না পরিস্থিতি ভয়াবহ। লোকটি শান্ত গলায় বলল, ক্যাপ্টেনকে খবর দিন, আমার কয়েকটি দাবি আছে। কিছুক্ষণের মধ্যেই সেই বার্তা পৌঁছে গেল ককপিটে। দাবি মাত্র দুটি। প্রথম দাবি $2 লক্ষ। দ্বিতীয় দাবি 4টি প্যারাশুট। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানালেন। বিমান ঘুরিয়ে সিয়াটলের দিকে নিয়ে যাওয়া হলো। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে অদ্ভুত ঘটনা। লোকটি বলল, যাত্রীদের কেউ যেন কিছুই বুঝতে না পারে। ভাবুন একবার, বিমানের ভিতরে সবাই স্বাভাবিকভাবে গল্প করছে,
কেউ কফি খাচ্ছে, কেউ জানালার বাইরে মেঘ দেখছে, কিন্তু তাদের কয়েক সিটি দূরেই একজন একজন মানুষ পুরো বিমানকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। কেউ চিৎকার করেনি, কেউ গুলি চালায়নি, কেউ আতঙ্ক ছড়ায়নি। তবু এটি ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ছিনতাইগুলোর একটি। কিন্তু সে 4টি প্যারাশুটে কেন চাইল? এই একটি সিদ্ধান্ত তদন্তকারীদের বহু বছর ভাবিয়েছে। সিয়াটল বিমানবন্দরে তখন তীব্র উত্তেজনা। এফবিআই, পুলিশ, এয়ারলাইন কর্মকর্তারা সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছিল, এই লোকটি আসলে কি চায়? অল্প সময়ের মধ্যে তার দাবি পূরণ করা হলো, $2 লক্ষ আর 4টি প্যারাশুট। কিন্তু তদন্তকারীরা অবাক হয়ে গেলেন, একজন মানুষ 4টি প্যারাশুট কেন দরকার? পরে অনেক তদন্তকারী মনে করলেন এর পেছনে ছিল একটি কৌশল। যদি সে মাত্র একটি প্যারাশুট চাইতো, তাহলে হয়তো পুলিশ নষ্ট বা অকার্যকর প্যারাশুটই দেওয়ার ঝুঁকি নিত। কিন্তু 4টি প্যারাশুট চাওয়ায় তারা ভাবল হয়তো সে কাউকে জিম্মি করে সঙ্গে নিয়ে লাফ দেবে। সেই ঝুঁকি নিতে কেউ রাজি হলো না, তাই তাকে অকার্যকর প্যারাশুট না দিয়ে কার্যকর প্যারাশুটই দেওয়া হয়। রাতে নামতে শুরু করেছে বিমানবন্দরের আলোয় দাঁড়িয়ে থাকা বিমানটি। একে একে সব যাত্রীকে নিরাপদ নামিয়ে দেওয়া হলো। কেউ তখনও জানে না তারা ইতিহাসের একটি ঘটনার সাক্ষী হয়ে গেল। এখন বিমানে রয়েছে শুধু কয়েকজন ক্রু আর রহস্যময় মানুষটি। টাকার ব্যাগ তার হাতে, প্যারাশুটও তার হাতে। এবার সে ককপিটে একটি নতুন নির্দেশ দিল, আবার উড়ে চলো। কিন্তু সে যে রুট বেছে নিল সেটি শুনে অভিজ্ঞ পাইলটও কিছুটা অবাক হয়ে গেলেন। বিমান আবার আকাশে উঠল। বাইরে তখন ঘন অন্ধকার, প্রচন্ড ঠান্ডা, আর নিচে অন্তহীন বন আর পাহাড়। কুপার ককপিটে শেষবারের মতো নির্দেশ পাঠালো, বিমান 10,000 ফুট উচ্চতায় রাখুন, গতি কমান, ল্যান্ডিং গিয়ার নামিয়ে রাখুন। পাইলটরা জানতেন এভাবে উড়া খুবই অস্বাভাবিক, কিন্তু তাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। কয়েক মিনিট পর কুপার টাকার ব্যাগটি নিজের শরীরে শক্ত করে বেঁধে নিলেন। তারপর একটি প্যারাশুট কাঁধে তুলে নিল। বাকি প্যারাশুটগুলো সেখানেই পড়ে রইল। সে কেবিনের পিছনের দিকে হাঁটতে শুরু করলো, ধীরে, একদম শান্তশিষ্টভাবে, যেন আগেই জানতো এরপর কি হবে। হঠাৎ ককপিটে একটি সতর্ক সংকেত বেজে উঠল। পিছনের সিঁড়ি খুলে গেল। পাইলটরা রেডিওতে তাকে অনুরোধ করলো, এটি খুবই বিপজ্জনক, ফিরে আসো। কিন্তু কোনো উত্তর এলো না। কয়েক সেকেন্ড পর বিমানটি হঠাৎ কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভারী কিছু নিয়ে নিচে ঝাঁপ দিয়েছে। সময় রাত 8:13। সেই এক লাফ আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় মুহূর্তগুলোর একটি, কারণ এরপর আর কোনো মানুষ কখনো ডিবি কুপারকে জীবিত অথবা মৃত অবস্থায় দেখেননি। বিমানটি নিরাপদে অবতরণ করল। সশস্ত্র এফবিআই এজেন্টরা মুহূর্তের মধ্যে বিমান ঘিরে ফেলল। তারা ভেবেছিল হয়তো লোকটি এখনো ভিতরেই লুকিয়ে আছে। কিন্তু পেছনের দরজা খুলতে অবাক হয়ে সবাই থমকে গেল। বিমানে নেই কোনো ছিনতাইকারী, শুধু পড়ে আছে একটি কালো ক্লিপ অন ট্রাই, একটি ট্রাই ক্লিপ আর কয়েকটি সিগারেটের অবশিষ্ট অংশ। লোকটি যেন বাতাসে মিলিয়ে গেছে। এরপর শুরু হলো এফবিআই ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ব্যয়বহুল তদন্ত। হাজার হাজার মানুষের জিজ্ঞাসাবাদ, বনের পর বন তল্লাশি, হেলিকপ্টার, সেনাবাহিনী, টিম ট্র্যাকিং, সবাই নেমে পড়ল। তদন্তকারীরা সবাই হিসাব করলেন যে সে কোথায় লাফ দিয়েছিল, বাতাসের গতি কত ছিল,
বিমান ঠিক কোন অবস্থানে ছিল, কিন্তু প্রতিটা হিসাবে যেন নতুন রহস্য তৈরি করছিল। কারণ যে এলাকায় সে পড়ে থাকার কথা, সেখানে তার কোনো দেহ নেই, কোনো প্যারাশুট নেই, এমনকি মুক্তিপণের টাকাও নেই। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, কিন্তু একটি নিশ্চিত প্রমাণ মিলল না। বছর পেরিয়ে গেছে, অনেকেই ধরে নিয়েছিল ডিবি কুপারের রহস্য হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে। কিন্তু 1980 সালের এক শীতের দিনে 8 বছর বয়সী একটি ছেলে তার পরিবারের সঙ্গে কলম্বিয়া নদীর তীরের টিনাবার এলাকায় বেড়াতে গিয়েছিল। বালু খুঁড়তে গিয়ে হঠাৎ তার হাতে উঠে এলো কয়েকটি পুরানো পচে যাওয়া ডলারের বান্ডেল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু সিরিয়াল নম্বর মিলিয়ে এফবিআই যা জানলো তা পুরো তদন্তকে আবার জীবিত করে তুলল। এগুলো ছিল ডিবি কুপারকে দেওয়া মুক্তিপণের সেই টাকাগুলোর কিছু অংশ, প্রায় $5,800। এখানেই প্রশ্ন আরো বড় হয়ে গেল। যদি কুপার লাভ দিয়েই মারা যায়, তাহলে টাকাগুলো নদীর ধারে এলো কিভাবে? আর যদি সে বেঁচে থাকে, তাহলে এত অল্প টাকা সে এখানে কেন রেখে গেল? বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করলেন, নদীর স্রোতে বিশ্লেষণ করলেন, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারলেন না টাকাগুলো সেখানে পৌঁছালো কিভাবে। ডিবি কুপার কেস যত পুরানো হতে লাগলো, ততই বাড়লো সন্দেহভাজনের সংখ্যা। প্রথমে 10 জন, তারপর 50 জন, এভাবে 800-রও বেশি মানুষ এই মামলা সন্দেহভাজন হিসাবে খতিয়ে দেখা হয়। কেউ ছিল সাবেক সেনা, কেউ পেশাদার প্যারাশুট জাম্পার, কেউ আবার বিমান প্রকৌশলী। প্রতিবারই এফবিআই মনে করত, অফিসিয়াল এবার হয়তো আমরা কুপারকে খুঁজে পেয়েছি। প্রতিবারই কোনো না কোনো জায়গায় মিলত না তথ্য। কারো আঙ্গুলের ছাপ মেলেনি, কারো বয়স মেলেনি। এরপর তদন্তকারীরা কুপারের ফেলে যাওয়া কোনো কালো ট্রাই নতুন প্রযুক্তি দিয়ে পরীক্ষা করেন। বহু বছর পর আধুনিক ফরেনসিক বিশ্লেষণে ট্রাই থেকে কিছু ক্ষুদ্র কণা পাওয়া যায়, কিন্তু এটাও তাকে শনাক্ত করার জন্য যথেষ্ট ছিল না। 40 বছরের ও বেশি সময় ধরে হাজার হাজার পাতার তদন্ত রিপোর্ট আর শত শত সন্দেহভাজন নিয়ে তদন্ত চলার পর এফবিআই এর হাতে সত্যের প্রমাণ ছিল শূন্য। অবশেষে 2016 সালে এফবিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, তারা এই মামলার তদন্ত চিরকালের মতো বন্ধ করে দিচ্ছে। ইতিহাসের এমন ঘটনা আর দ্বিতীয়টি নেই, যেখানে একজন মানুষ চোখের পলকে পুরো রাষ্ট্রযন্ত্রকে বোকা বানিয়ে দিল, অথচ তার আসল পরিচয় বা পরিণতি আজ পুরোপুরি অজানা রয়ে গেল। আপনার কি মনে হয়, ডিবি কুপার কি সেদিন রাতে আকাশে হারিয়ে যাওয়ার পর সত্যি বেঁচে যেতে পেরেছিল, নাকি গ্রহীন জঙ্গলে তার মৃত্যু হয়েছিল? আজ আমাদের এটুকু জানা নেই। আপনার কি মনে হয়, কমেন্টে তা জানান।